হ্যালো, হ্যালো। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আগের দিন আমাদের প্লেনটা শেষ হয়েছিল। প্লেনের যে নোটসটা আমি দিয়েছিলাম প্রত্যেকে দেখেছিল তো? আজকে যেটা করব সেটা হচ্ছে স্ট্রেট লাইন। আর 2 মিনিট দেখি, বাকিরা চলে আসুক, তারপর স্টার্ট করছি। ঠিক আছে, দেখো। ফার্স্ট, স্ট্রেট লাইনে নাম্বার 1 দিয়ে লেখো। নাম্বার 1, the equation the equation of the equation of the straight line straight line the equation of the straight line passing through passing through passing through the point x1, y1, z1, এই পয়েন্ট দিয়ে পাস করছে, and direction cosine L, M, N is x minus x1 by L is equal to y minus y1 by M is equal to z minus z1 by M. ঠিক আছে, কি বলা হলো লক্ষ্য করো যে x1, y1, z1 বিন্দুগামী সরলরেখা, যেই সরলরেখার ডাইরেকশন কোসাইন হচ্ছে এল এম এন, সেই সরলরেখার সমীকরণটা কেমন দেখতে, না এক্স মাইনাস এক্স ওয়ান বাই এল ইজ ইকাল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এম ইজ ইকাল টু জেড মাইনাস জেড ওয়ান বাই এম। ওকে, ঠিক আছে। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এখানে একটা লাইন লিখে নাও।
this equation is called the symmetrical form. The symmetrical form. এই ইকুয়েশনটাকে সিমেট্রিক্যাল ফর্ম বলা হয়, স্ট্রেট লাইনের সিমেট্রিক্যাল ফর্ম। আচ্ছা, নাম্বার 2 দিয়ে লেখো, the equation, স্যার সিমেট্রিক্যাল ফর্ম মানে কি? মানে এটা হচ্ছে প্রতিসম আকার। সিমেট্রিক্যাল ফর্মের বাংলা হচ্ছে প্রতিসম আকার। মানে এই যে আকারটা স্ট্রেট লাইনের, এই আকারটাকে বলা হচ্ছে সিমেট্রিক্যাল ফর্ম বা প্রতিসম আকার। ওকে স্যার। নেক্সট নাম্বার 2 দিয়ে লেখো, the equation of the straight line, passing through the points x1, y1, z1 and x2, y2, z2, passing through the points is। তাহলে এবার তোমাকে আর ডিরেকশন কোসাইনটা বলে দিল না এলএমএন, এবার তোমাকে বলে দিল যে স্ট্রেট লাইনটা এই দুটো বিন্দু দিয়ে পাস করছে বা এই দুটো বিন্দু গামী। কি কি বিন্দু? একটা হচ্ছে x1, y1, z1 আর একটা হচ্ছে x2, y2, z2। তাহলে সেই স্ট্রেট লাইনটার ইকুয়েশন কি হবে? তাহলে স্ট্রেট লাইনটার ইকুয়েশন সেক্ষেত্রে হবে x মাইনাস x1 বাই x2 মাইনাস x1 ইজ ইকুয়াল টু y মাইনাস y1 বাই y2 মাইনাস y1 ইজ ইকুয়াল টু z মাইনাস z1 বাই z2 মাইনাস z1। ওকে, তাহলে তুমি যদি এই দুটো ইকুয়েশনকে ভালো করে দেখো তাহলে কি দেখতে পাচ্ছ এই দুটো ইকুয়েশন থেকে? না, দেখতে পাচ্ছ এর উপরে আছে x মাইনাস x1, এরও উপরে আছে x মাইনাস x1, কিন্তু এর নিচে আছে l আর এর নিচে আছে x2 মাইনাস x1। একইভাবে এর নিচে m, এর নিচে y2 মাইনাস y1, এর নিচে n আর এর নিচে z2 মাইনাস z1, তাই তো? তাহলে তুমি এখান থেকে একটা জিনিস শিওরলি বলতে পারছো যে এই এল এম এন কি ছিল? ডাইরেকশন কোসাইন। তাহলে ডাইরেকশন কোসাইন মানেই হচ্ছে বিন্দু দুটোর বিয়োগফল, তাই কি না? এইটার থেকে এইটা বিয়োগ করে যে বিয়োগফলগুলো আমরা পাচ্ছি সেইগুলোই হচ্ছে ডাইরেকশন কোসাইন এল এম এন। কি বললাম বোঝা গেল? তাহলে তোমাকে যদি বলা হয় যে একটা সরল রেখা আছে, যেই সরল রেখাটা কিনা এ বি বিন্দু গামী, তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে এই সরল রেখাটার ডাইরেকশন কোসাইন বা দিক কোসাইন গুলো কি হবে বলো তো? তুমি কি বলবে? এই বিন্দু থেকে এই বিন্দুটা বিয়োগ করে দিন, তাহলেই চলে আসবে দিক কোসাইন, তাই তো? ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার।
আচ্ছা, তাহলে 3 নম্বর দিয়ে লেখো। এই দুটো মুছে দিলাম, তাহলে হয়েছে তো লেখা? ইয়েস স্যার, হয়ে গেছে। ওকে, তাহলে 3 নাম্বার দিয়ে লেখো। let us consider two lines. আমরা দুটো লাইন কনসিডার করছি। কিরকম? একটা হচ্ছে x মাইনাস x1 বাই l1 ইজ ইকাল টু y মাইনাস y1 বাই m1 ইজ ইকাল টু z মাইনাস z1 বাই m, অ্যান্ড আর একটা কনসিডার করছি x মাইনাস x2 বাই l2 y মাইনাস y2 বাই m2 z মাইনাস z2 বাই n2। ঠিক আছে, আমরা দুটো স্ট্রেট লাইন কনসিডার করলাম। এইবার এই দুটো স্ট্রেট লাইনের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে লেখো ইফ থিটা বি দা অ্যাঙ্গেল বিটুইন দেম, এদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে আমরা কি বলতে পারছি? তাহলে বলতে পারছি cos থিটা সমান সমান হবে, এটা তোমরা আগেও পড়েছো এইচএস লেভেলে, কি হবে বলো? L1 M1, তাই তো? মানে এর নিচেরটা ইন্টু এর নিচেরটা প্লাস M1 M2 প্লাস N1 N2। ঠিক আছে, আর নিচে কি হবে? রুট স্যার আন্ডার, L1 L2 হবে তো? ও হ্যাঁ, L1 L2 হবে, L1 L2। আর নিচে কি হবে? L1 স্কয়ার প্লাস M1 স্কয়ার প্লাস N1 স্কয়ার, তাই তো? ইন্টু রুটের মধ্যে L2 স্কয়ার প্লাস M2 স্কয়ার প্লাস N2 স্কয়ার। ওকে, ঠিক আছে। ঠিক আছে, ইয়েস স্যার। এইবার একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই দুটো সরলরেখা যদি একে অপরের সঙ্গে লম্ব হয়, লম্ব মানে কি? এদের মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি, তার মানে থিটা হবে 90 ডিগ্রি, তাই তো? তাহলে লেখো ইফ 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 the lines if the lines are perpendicular মানে হচ্ছে লম্ব, if the lines are perpendicular মানে হচ্ছে লম্ব, তাহলে তাহলে কি হবে? থিটা সমান 90 ডিগ্রি হবে, তাই কি না? 90 ডিগ্রি মানে কোনটা 90 ডিগ্রি, লম্ব মানে কোনটা 90 ডিগ্রি, তার মানে cos থিটা সমান কত হবে বলো? cos 90 ডিগ্রি, cos 90 মানে কত?
অবশ্যই 0, তাই কি না? আর cos Yes, sir. থিটা মানে তুমি জানো এই জিনিসটা, তাহলে এই পুরোটা ইজ ইকাল টু 0। তাহলে এই নিচের দুটোকে ডান দিকে পাঠিয়ে দিলে তুমি কি পাচ্ছ? L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 ইজ ইকাল টু 0। বোঝা গেল? তাহলে এই দুটো সরলরেখা যদি একে অপরের সঙ্গে লম্ব হয়, তার কন্ডিশন কি? L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 ইজ ইকাল টু হবে 0। ওকে, ঠিক আছে। Yes, sir. বুঝবো? অনুভব? বলো। হ্যাঁ স্যার, মুশকিল হয়ে গেছে। আচ্ছা, এখানে আরেকটা কন্ডিশন হবে, মানে সরলরেখা দুটো যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে কি হবে? এটা কি ছিল? cos থিটা। ঠিক আছে। আচ্ছা, এইবার লেখো, if the lines are parallel, প্যারালেল মানে কি? সমান্তরাল। তাহলে এই যে সরল রেখা দুটো ছিল তারা যদি সমান্তরাল হয়, তার মানে কি? সমান্তরাল মানে কি? মধ্যবর্তী কোণ কত হবে? 0 ডিগ্রি হবে, তাই না? দুটো সমান্তরাল সরল রেখা তো একে অপরকে কখনোই ছেদ করে না, তার মানে কোণটা হচ্ছে 0 ডিগ্রি। তাহলে থিটা যদি 0 ডিগ্রি হয় তাহলে cos থিটা কত হবে? 1 হবে। হ্যাঁ কি না বলো? cos থিটা 1 মানে এই পুরোটার ভ্যালু 1, তার মানে L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 বাই রুট আন্ডার L1 স্কয়ার প্লাস M1 স্কয়ার প্লাস N1 স্কয়ার ইন্টু রুট আন্ডার L2 স্কয়ার প্লাস M2 স্কয়ার প্লাস N2 স্কয়ার ইজ ইকাল টু 1 হবে। ওকে, শুভম? তাহলে এইবার আমাকে বলো, এই জিনিসটার ভ্যালু কখন 1 হবে? আমি যদি পুট করি, ভালো করে লক্ষ্য করো, আমি যদি পুট করি L1 is equal to K into L2, comma M1 is equal to K into M2, comma N1 is equal to K into N2। তাহলে এই L1 M1 N1 এই তিনটের মান এখানে বসালে এই বাঁ দিকের ভ্যালুটা কি 1 হচ্ছে? হ্যাঁ কি না? হ্যাঁ, হচ্ছে তো। হচ্ছে। তার মানে এখান থেকে আমি বলতে পারছি যে L1 বাই L2 সমান K, আবার M1 বাই M2 সমান K, আবার N1 বাই N2 সমান K। তার মানে আমি বলতে পারছি L1 বাই L2 সমান M1 বাই M2 সমান
n1 বাই n2। ওকে, তাহলে এটা কিসের কন্ডিশন হলো? দুটো সরলরেখা সমান্তরাল হওয়ার কন্ডিশন। বোঝা গেল? তাহলে দুটো সরলরেখা পরস্পর লম্ব কখন হবে আর দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল কখন হবে? বলো অনুভব। পরিমল, বোঝা গেছে? ইয়েস স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, এইবার তুমি বলবে তাহলে দুটো সরলরেখা তো হলো, ঠিক আছে। এইবার যদি একটা সরলরেখা আর একটা সমতল হয়, একটা স্ট্রেট লাইন আর একটা প্লেন যদি হয়, তাহলে সেক্ষেত্রে এই ব্যাপারগুলো কেমন হবে? তাদের মধ্যবর্তী কোণ কি হবে? তারা লম্ব হওয়ার শর্ত কি হবে? তারা সমান্তরাল হওয়ার শর্ত কি হবে? সেটা একটু বলে দিলে ভালো হয়। তাহলে এইবার তুমি 4 নম্বর পয়েন্টে লেখো একটা সরলরেখা আর একটা সমতল। তাহলে 4 নম্বর পয়েন্টে লেখো, let us consider let us consider let us consider a plane, একটা সমতল, সেটা কিরকম? ax প্লাস by প্লাস cz প্লাস d equal to 0 and a straight line x minus x1 by l, y minus y1 by m, z minus z1 by n। ওকে, তাহলে এবার আমরা কি করলাম না, একটা সরল রেখা নিলাম আর একটা প্লেন নিলাম। তাহলে তুমি নিশ্চয়ই জানো এই যে সরল রেখাটা আমরা নিয়েছি তার দিক অনুপাতগুলো বা দিক কোসাইন গুলো কি? lmn। আর এই যে প্লেনটা আমরা নিয়েছি তার দিক কোসাইন গুলো কি? a b c। ঠিক আছে, তাহলে এইবার এই 1 আর 2 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে লেখো ইফ থিটা বি দা অ্যাঙ্গেল, if theta be the angle between them, if theta be the angle between them, তাহলে আমরা আগেরটা cos থিটা লিখেছিলাম, এবার লিখবো sin থিটা। sin থিটা সমান কি হবে? দিক অনুপাতগুলোর গুণফল, মানে al প্লাস bm প্লাস cn বাই রুট আন্ডার a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইন্টু রুট আন্ডার এল স্কয়ার প্লাস এম স্কয়ার প্লাস এন স্কয়ার। ঠিক আছে, এইবার একই রকম ইফ ইফ 1 and 2 are perpendicular
1 আর 2 যদি পারপেন্ডিকুলার হয়, তাহলে থিটা সমান কত হবে? একই রকম 90 ডিগ্রি। থিটা 90 ডিগ্রি মানে সাইন থিটা সমান 1। সাইন থিটা সমান 1 মানে বলে ফেলো AL প্লাস BM প্লাস CN বাই রুট আন্ডার A স্কয়ার প্লাস B স্কয়ার প্লাস C স্কয়ার ইন্টু রুট আন্ডার L স্কয়ার প্লাস M স্কয়ার প্লাস N স্কয়ার ইকুয়াল টু 1 হবে, তাই তো? আর এই জিনিসটা ইকুয়াল টু 1 কখন হয়? তোমাকে আমি এক্ষুনি দেখালাম, যদি A বাই L ইজ ইকুয়াল টু B বাই M ইজ ইকুয়াল টু C বাই N হয়। হ্যাঁ কি না বলো? ইয়েস স্যার। তাহলে এখান থেকে তুমি একটা জিনিস লক্ষ্য করতে পারলে যে আগে যে কন্ডিশনটা সমান্তরাল বা প্যারালেলের জন্য এসেছিল, এখন সেই একই কন্ডিশন লম্ব মানে পারপেন্ডিকুলারের জন্য আসবে। তাহলে এটুকু তোমাকে মাথায় একদম ফিট করে নিতে হবে যে দুটো সরলরেখার লম্ব হওয়ার যে কন্ডিশন, তার সঙ্গে একটা প্লেন আর একটা সরলরেখার লম্ব হওয়ার কন্ডিশন ঠিক উল্টো। মানে দুটো সরলরেখার ক্ষেত্রে লম্ব হবে যখন, তখনই একটা প্লেন আর একটা সরলরেখা হবে সমান্তরাল। আবার এই প্লেন আর সরলরেখার মধ্যে লম্ব হওয়ার যে কন্ডিশন, সেই একই কন্ডিশন হয়ে যাবে দুটো সরলরেখার মধ্যে সমান্তরাল হওয়ার। কি বললাম বোঝা গেল? মানে এর সমান্তরাল হলে ওর লম্ব, আর এর লম্ব হলে ওর সমান্তরাল, উল্টো। বোঝা গেছে? দেবব্রত, অনুভব, হ্যাঁ স্যার বলুন। বুঝতে পেরেছো ব্যাপারটা? হ্যাঁ স্যার। তাহলে এটা তো হলো পারপেন্ডিকুলারের জন্য। এবার প্যারালেলের জন্য বার করো কন্ডিশনটা কি হবে। তাহলে লেখো ইফ ইফ 1 and 2 আর প্যারালেল, মানে সমান্তরাল আর প্যারালেল, দেন সমান্তরাল হলে কি হবে? থিটা সমান 0 হবে। থিটা 0 মানে অবশ্যই সাইন থিটা সমান 0। আর সাইন থিটা 0 মানে তুমি এখান থেকে অবশ্যই বলতে পারছো AL প্লাস BM প্লাস CN ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা আমরা এক্ষেত্রে প্যারালেলের জন্য পেলাম। আগে যখন দুটো সরলরেখা নিয়েছিলাম তখন কিন্তু এই একই কন্ডিশন পেয়েছিলাম লম্বের জন্য। তাহলে এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। ওকে, কি হ্যাঁ কি না? ইয়েস স্যার। ঠিক আছে। আচ্ছা, নেক্সট 5 নম্বর কন্ডিশনটা লেখো, 5 নম্বর ফর্মুলা। 5 নম্বর ফর্মুলায় বলা হচ্ছে the condition
condition for coplanarity, for coplanarity. The condition for coplanarity of two non-parallel straight lines, of two non-parallel straight lines, of two non-parallel straight lines, x minus x1 by L1 is equal to y minus y1 by M1 is equal to z minus z1 by N1, and x minus x2 by L2 is equal to y minus y2 by M2 is equal to z minus z2 by N2 is determinant x2 minus x1, y2 minus y1, z2 minus z1, L1, M1, N1, L2, M2, N2 is equal to 0. তাহলে এখানে আমি অনেকগুলো নতুন নতুন টার্ম লিখেছি। প্রথমত হচ্ছে কোপ্ল্যানারিটি মানে কি, তারপরে হচ্ছে নন প্যারালেল, তাই তো? ভালো করে বোঝো। একতলীয় হ্যাঁ, ভালো করে দেখো। প্রথমে নন প্যারালেল মানে কি? নন প্যারালেল মানে হচ্ছে সমান্তরাল নয়। আচ্ছা, সমান্তরাল নয় আমরা কিভাবে বুঝবো? এই যে প্রথম স্ট্রেট লাইনটার ডাইরেকশন কোসাইন গুলো দেখো কি আছে, L1, M1, N1, আর সেকেন্ড স্ট্রেট লাইনটার ডাইরেকশন কোসাইন গুলো কি আছে, L2, M2, N2। তাহলে এই ডাইরেকশন কোসাইন গুলো যদি সেম হয় দুটোর ক্ষেত্রেই, তাহলে আমরা বলবো এই দুটো সরলরেখা সমান্তরাল বা প্যারালেল। আর যদি এই ডাইরেকশন কোসাইন গুলো আলাদা হয়, তখন আমরা বলবো এই দুটো স্ট্রেট লাইন নন প্যারালেল, সমান্তরাল নয়। তাহলে নন প্যারালেল কিভাবে বুঝতে হয় সেটা তুমি দেখতে পেলে। এইবার বলি কোপ্ল্যানারিটি। কোপ্ল্যানারিটি মানে সমতলীয়, মানে এই দুটো সরলরেখা একে অপরের সঙ্গে একই সমতলে আছে। মানে এই যে বোর্ডটা একটা সমতল, এই প্রথম সরলরেখাটা ধরো এরকম যাবে, দ্বিতীয় সরলরেখাটা এরকম, দুটো সরলরেখা বোর্ডের উপরেই আছে। এটাকে বলা হচ্ছে সমতলীয় বা কোপ্ল্যানারিটি। তাহলে তুমি বলবে যে নন কোপ্ল্যানারিটি বা অসমতলীয় ব্যাপারটা কিরকম হবে? তাহলে আমি যদি বলি এই একটা সরলরেখা আর একটা সরলরেখা এরকম ভাবে উঠে আসছে, ঠিক আছে? তাহলে এই সরলরেখাটা আর এই সরলরেখাটা এই দুটো এই বোর্ডের মধ্যে থাকছে না, তাই তো? একটা বোর্ডের সঙ্গে লম্ব। তাহলে এই সরলরেখাটা আর এই সরলরেখাটা এই দুটো কিন্তু নন কোপ্ল্যানার বা সমতলীয় নয়, বা একই সমতলে অবস্থিত নয়। কি বললাম, কথাটা বোঝা গেল? স্যার বলছি কোপ্ল্যানার এবং নন প্যারালাল, তাহলে তো এই দুটো মানে ইন্টারসেক্ট করবে। হ্যাঁ, ইন্টারসেক্ট করবে। আচ্ছা, তাহলে তোমাকে যদি দুটো সরলরেখা দিয়ে বলা হয় যে এই দুটো সরলরেখা একই সমতলে আছে কিনা চেক করো, তুমি কি করবে?
তুমি এই ডিটারমিন্যান্টটা বার করবে, করে দেখবে এর মান 0 হচ্ছে কিনা। যদি 0 হয় তাহলে বলবে হ্যাঁ সমতলীয় বা কোপ্ল্যানার বা কোপ্ল্যানারিটি বা একই সমতলে আছে। আর যদি 0 না হয় তাহলে বলবে একই সমতলে নেই বা নন কোপ্ল্যানার। বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ কি না? ইয়েস অর নো? কি ব্যাপার, শুনতে পাচ্ছ না কেউ নাকি? সৌম্য, সৌম্য, বুঝতে পেরেছো নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝতে স্যার পেরেছো? বুঝেছি। তাহলে বলছো না কেন? হ্যাঁ স্যার পেরেছি। যা, বেরিয়েই গেল। ঠিক আছে, আচ্ছা। তাহলে এইবার একটা ব্যাপার হচ্ছে যে আমি তো বললাম যে এই দুটো সরলরেখা একটা প্লেনের মধ্যে আছে, মানে এই বোর্ডের উপরে এই দুটো সরলরেখা আছে। তাহলে আমাকে কি বলতে পারবে যে এই দুটো সরলরেখা যে প্লেনে আছে, মানে এই যে বোর্ডে আছে, এই বোর্ডের সমীকরণ তাহলে কি হবে? যদি কখনো জানতে চাই যে তুমি তো বললে দুটো সরলরেখা একই সমতলে আছে, তাহলে এই দুটো সরলরেখা যে সমতলে আছে তার সমীকরণটা কি সেটাও বলো। স্যার মানে কি মানে? তাহলে লেখো, the equation of the plane, the equation of the plane on which the equation of the plane on which the two lines lie, যে প্লেনের ওপর ওই দুটো সরলরেখা লাই করে, তার ইকুয়েশনটা হচ্ছে সিম্পল। শুধু এই প্রথম গুলোতে এক্স ওয়াই জেড করে দাও, তাহলেই হয়ে গেল। এক্স মাইনাস এক্স ওয়ান, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, জেড মাইনাস জেড ওয়ান। সেকেন্ড রো যা আছে তাই হবে এল ওয়ান এম ওয়ান এন ওয়ান। থার্ড রো যা আছে তাই হবে এল টু এম টু এন টু ইজ ইকাল টু 0। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, বলো।
আচ্ছা, তাহলে এইবার আমরা প্রবলেমের দিকে যাচ্ছি। মোটামুটি ফর্মুলাগুলো সব হলো, ঠিক আছে? তোমরা কিছু বলো না কেন? তো চুপচাপ থাকলে কি করে হবে? চুপচাপ থাকলে তো আমার মানে ঠিক এনার্জি আসে না পড়ানো। কথা টথা বলবে তারপরে তো ভালো লাগবে, তখনই তো মনে হবে না কাউকে পড়াচ্ছি। যাই হোক, তাহলে ফার্স্ট প্রবলেমটা লেখো। ফার্স্ট প্রবলেম, এটাই বলা হচ্ছে যে ফাইন্ড দ্য ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন। ফাইন্ড দ্য ডিস্টেন্স, find the distance of the point of intersection of the point of intersection of the line of the line। কি আছে লাইনটা? x minus 2 by 1 is equal to y minus 3 by 2 is equal to z plus 1 by 2 by 2, and the plane and the plane and the plane 2x plus 3y plus 4z plus 7 is equal to 0 from the point from the point 2, 1, 3। দেখো কোয়েশ্চেনটা দেখে নাও ভালো করে। কোয়েশ্চেনটাই বলা হলো যে একটা স্ট্রেট লাইন দিল এবং একটা প্লেন দিল, দিয়ে বলছে এই লাইন আর এই প্লেন এই দুটো যেখানে ছেদ করে সেই ছেদ বিন্দুর দূরত্ব বার করতে হবে। কোথা থেকে? না এই পয়েন্টটা থেকে 2, 1, 3, এই পয়েন্ট থেকে ছেদ বিন্দুর দূরত্বটা বার করতে হবে। বোঝা গেছে কোয়েশ্চেনটা? কোয়েশ্চেনটা বোঝা গেছে? শুভম, স্যার বুঝতে পেরেছি। তাহলে এইবার কিভাবে করছি দেখো। প্রথমে লেখো লেট লেট যে স্ট্রেট লাইনটা দেওয়া রয়েছে x minus 2 by 1 is equal to y minus 3 by 2 is equal to z plus 1 by 2 is equal to k ধরে নাও। তাহলে এখান থেকে x is equal to তুমি কি পাচ্ছ? k plus 2, k plus 2। y is equal to কি পাচ্ছ? 2k plus 3। z is equal to কি পাচ্ছ? 2k minus 1, তাই তো?
তার মানে এই যে এক্স ওয়াই জেড তুমি পেলে, এই এক্স ওয়াই জেড হচ্ছে এই স্ট্রেট লাইনটার উপরে অবস্থিত একটা পয়েন্ট। তাহলে লেখো হেন্স 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 কে প্লাস টু কমা 2k plus 3 comma 2k minus 1 is any point on the straight line, on the straight line। তাহলে কি বলা হলো না, এইটা হচ্ছে স্ট্রেট লাইনের উপরে একটা যে কোনো পয়েন্ট। তাহলে এইবার তুমি চিন্তা করো কি বলা হয়েছে, যে এই লাইনটা আর এই প্লেনটা একে অপরের সঙ্গে ছেদ করবে। তাহলে যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটা নিশ্চয়ই এই সরল রেখার উপরেও থাকবে এবং এই প্লেনের উপরেও থাকবে। তাহলে এই সরল রেখার উপরে যে কোনো পয়েন্ট কিরকম দেখতে হয়, এই রকম। তাহলে আমি যদি ধরেই নিই এই পয়েন্টটাই হচ্ছে সেই ছেদ বিন্দু, তাহলে এই পয়েন্টটা এই প্লেনের উপরেও অবস্থিত হবে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? আরেকবার বলুন। আমি বললাম যে এই পয়েন্টটা হচ্ছে এই সরল রেখার উপরে অবস্থিত যে কোনো পয়েন্ট। তাহলে এই সরল রেখা আর এই প্লেন যে পয়েন্টে ছেদ করবে সেই পয়েন্টটা এই সরল রেখার উপরেও থাকবে এবং এই প্লেনের উপরেও থাকবে। কেন কি, এই যে সরল রেখা আর এই যে প্লেন যে পয়েন্টে ছেদ করবে সেই পয়েন্টটা প্লেনের উপরেও থাকবে, সরল রেখার উপরেও থাকবে। তাহলে সরল রেখার উপরে আমি একটা পয়েন্ট যেহেতু পেয়েছি, আমি ধরে নিচ্ছি এই পয়েন্টটাই হচ্ছে সেই ছেদ বিন্দু। তাহলে এই পয়েন্টটা যদি সেই ছেদ বিন্দু হয়, এই পয়েন্টটা নিশ্চয়ই এই প্লেনের উপরে অবস্থিত, তাই তো? তাহলে লেখো if if this point if this point is the point of intersection, point of intersection, point of intersection, then তাহলে এই পয়েন্টটা অবশ্যই এর উপর অবস্থিত, মানে 2 ইন্টু এক্স এর জায়গায় কি হবে কে প্লাস 2 প্লাস 3 ইন্টু ওয়াই এর জায়গায় কি হবে 2k প্লাস 3 প্লাস 4 ইন্টু জেড এর জায়গায় কি হবে 2k মাইনাস 1 প্লাস কে 7 এর ভ্যালু -1। ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কে এর ভ্যালু স্যার কে কত এর ভ্যালু আসছে -1 বলবে? হবে। কে এর ভ্যালু হচ্ছে -1। তার মানে কে এর ভ্যালু -1 যদি তুমি এখানে বসিয়ে দাও, তাহলে অ্যাকচুয়ালি যে পয়েন্টে এই দুটো জিনিস ছেদ করেছিল সেই পয়েন্টটা তুমি পেয়ে যাবে। এই পর্যন্ত হয়ে গেলে আমাকে বলো, আমি বুঝবো তাহলে। হয়েছে লেখা?
পয়েন্ট দুটো ডিস্টেন্স হবে √37। আচ্ছা, তাহলে এটা আমি মুছলাম। এবার সুখদেব, এত দেরি হলো কেন? কিছু শোনা গেল না। আচ্ছা, তাহলে লেখো হেন্স দা পয়েন্ট অফ ইন্টারসেকশন ইজ, কত হবে? কে এর মান যদি -1 বসাও তাহলে হচ্ছে 1, 1, কত, -3। তাহলে এইবার হয়ে গেল এই পয়েন্টটা আর এই পয়েন্টটার মধ্যে ডিস্টেন্স বার করো। ব্যাস, ডিস্টেন্সের ফর্মুলা প্রত্যেকেই জানো। তাহলে লেখো দা ডিস্টেন্স, the distance between the points, the distance between the points, কি points? 1, 1, -3 and 2, 1, 3 is equal to কি হবে? √2 - 1 তার স্কয়ার প্লাস 1 - 1 তার স্কয়ার প্লাস 3 + 3 তার স্কয়ার। তাহলে এটা কত আসছে? এটা কত আসছে? পরিমল, ইয়েস স্যার। কত আসছে এটা? 37, √37। √37 ইউনিটস। বোঝা গেল তাহলে অঙ্কটা? ইয়েস স্যার। নেক্সট প্রবলেম লেখো তাহলে। Next problem. Prove that the lines are coplanar and find the equation of the plane, and find the equation of the plane, and find the equation of the plane. লাইনগুলো কি আছে না? ফার্স্ট লাইনটা হচ্ছে তোমার x/1 equal to y-2/2 is equal to z+3/3। সেকেন্ড লাইনটা দিয়েছে x-2/2 is equal to y-6/3 is equal to z-3/4। 3 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4 - 4
তাহলে কোয়েশ্চেনে বলেছে যে দেখাতে হবে এই দুটো লাইন কোপ্ল্যানার এবং তারপরে সেই প্লেনটার ইকুয়েশন বার করতে হবে, যেটা কিনা লাস্ট ফর্মুলা বলা হলো, সেই ফর্মুলাটা ব্যবহার করে এই দুটোকে করতে হবে। মনে পড়ছে লাস্ট ফর্মুলাটা কি বলেছিলাম? এক মিনিট দাঁড়াও। হ্যাঁ, করেছো? হ্যাঁ করেছি স্যার। হুম, তাহলে প্রথমে করেছি স্যার। লেখো দা। হ্যাঁ, বলো। হ্যাঁ বলছি করেছি স্যার। আচ্ছা, আচ্ছা, কি এসছে অ্যান্সার? প্লেনের ইকুয়েশনটা কি এসেছে? ডিটারমিন্যান্টের ভ্যালুটা 0 আসছে না তো? আসছে না? সে কি, আসতে তো হবেই। প্রুফ দ্যাট বলেছে যে
আচ্ছা, দা গিভেন, দেবব্রত তুমি ওই মাইকটা বন্ধ করে দাও, ইকো হচ্ছে। আচ্ছা, দা গিভেন, দা গিভেন লাইনস আর, লাইনস আর, দা গিভেন লাইনস আর, কি কি আছে লাইনগুলো? এক্স মাইনাস 0/1 ইজ ইকুয়াল টু y minus 2/2 is equal to z, এটাকে লিখতে পারি মাইনাস অফ -3/3, অ্যান্ড আর একটা ইকুয়েশন কি আছে না, x minus 2/2 is equal to y minus 6/3 is equal to z minus 3/4। এই দুটো লাইন আছে। তাহলে তুমি আমাকে বলো x1 মানে কত? 0, y1 কত? 2, z1 কত? -3, l1 কত? 1, l2 2, l3 3, x2 2, y2 6, z2 3, l2 2, m2 3, n2 4। ওকে, তাহলে এবার তুমি ডিরেক্টলি ডিটারমিন্যান্টের ভ্যালুটা বার করে দাও। ডিটারমিন্যান্টটা কি ছিল চিন্তা করে দেখো, x2 মাইনাস x1, এখানে কি ছিল y2 মাইনাস y1, এখানে কি ছিল z2 মাইনাস z1, এখানে কি ছিল l1 m1 n1, এখানে কি ছিল l2 m2 n2, তাই তো? তাহলে সবগুলো যদি বসিয়ে দাও কি আসছে বলো? 2, প্রথমটা হচ্ছে 2, তারপরে হচ্ছে 4, আর তারপরে হচ্ছে 0, 0 কেন 6, 6, ঠিক আছে। এই লাইনটা কি হবে বলো? এই লাইনটা হবে 1 2 3, আর এই লাইনটা কি হবে বলো? 2 3 4। ওকে, ওকে, তাহলে এই ডিটারমিন্যান্টটা ভেঙে 0 আসছে না? কে বললে? অনুভব, 0 আসছে না? অনুভব, হ্যাঁ স্যার, 0 আসছে? তো 0 আসছে না তো। যা, ও হ্যাঁ হ্যাঁ স্যার, চলে এসছে চলে এসছে চলে এসছে। চলে এসছে, চলে এসছে, ঠিক আছে। তাহলে 0 চলে এলো, তার মানে এই দুটো লাইন আর কোপ্ল্যানার, কোপ্ল্যানার। তাহলে লেখো হেন্স, হেন্স hence the given line, hence the given lines are coplanar, hence the given lines are coplanar, coplanar, hence the given lines are coplanar। এইবার লেখো the equation of the plane is, the equation of the plane is, the equation of the plane is, the equation of the plane। ফর্মুলা কি ছিল চিন্তা করে দেখো, x মাইনাস কি ছিল ফর্মুলায় বলো তো? x মাইনাস x1, y মাইনাস y1, z মাইনাস z1, এখানে l1 m1 n1, এখানে l2 m2 n2 is equal to 0, তাই কি না? তার মানে x মাইনাস x1 মানে 0, y মাইনাস y1 মানে 2, আর z z1 মানে -3, তার মানে +3। এটা কি 1 2 3, এটা কি 2 3 4 ইকুয়াল টু 0। তাহলে ডিটারমিন্যান্টটা ভেঙে কি আসছে বলো?
কি আসছে ডিটারমিন্যান্টটা ভাঙলে? x plus 2y plus z minus 1 equals to 0. x Plus 2y প্লাস না মাইনাস? প্লাস আসছে, মানে ফার্স্টে নেগেটিভ এসেছিল, নেগেটিভ দিয়ে গুণ করেছি। x প্লাস 2y প্লাস z প্লাস z minus 1 equals to 0. minus 1 equals to 0. Okay. Okay. ঠিক আছে, কেউ একজন ভেরিফাই করো যে এটাই এসেছে। পরিমল, এটাই এসেছে কি না অন্য কিছু? দেখি বার করা হয়নি স্যার। সে কি, কেন? ওই বলেছিল বলে লিখে নিয়েছি ওটা। ও বাবা, শুভম এটা এসেছে? করছি। করো। না, আচ্ছা ওটা তাহলে করো, নেক্সট কোয়েশ্চেনটা দেখো। স্যার ইমেজটা কি প্লেনের মধ্যে না প্লেনের অপোজিট সাইডে, যেদিকে পয়েন্টটা আছে তার? অপোজিটে, অপোজিটে, ইমেজ তো প্লেনের অপোজিটে হবে। হ্যাঁ। কি বলেছে? ফাইন্ড দ্য ইমেজ অফ দ্য পয়েন্ট ইন দ্য প্লেন। তাহলে এই তোমার আছে প্লেনটা, এই হচ্ছে প্লেনটা, এখানে হচ্ছে পয়েন্টটা যদি থাকে 4,-2,3, তাহলে এই পয়েন্টের যে ইমেজ, মানে কি এখান থেকে উঠে এরকম ভাবে গিয়ে এই যে এখানে যে ইমেজটা তৈরি হচ্ছে এই পয়েন্টের, সেই ইমেজের কোঅর্ডিনেট বা স্থানাঙ্কটা এখানে বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে স্যার আগের ইকুয়েশনে সেটাই এসছে, ঠিকই আছে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই প্লেনটার ইকুয়েশন কি দেওয়া আছে প্রশ্নে? না 2x minus 3y plus z equal to 7। তাহলে এই প্লেনটার ডাইরেকশন কোসাইন কি বলো? 2 -3 1, তাই তো?
এর ডাইরেকশন কোসাইন গুলো হচ্ছে 2 -3 1। আমি আগের দিন বলেছিলাম প্লেন চ্যাপ্টার পড়ানোর সময় প্লেনের ডাইরেকশন কোসাইন মানে হচ্ছে এই প্লেনের সঙ্গে লম্ব যে সরলরেখা আছে তার ডাইরেকশন কোসাইন। তাহলে এই প্লেনের সঙ্গে লম্ব সরলরেখা বলতে এইটা বোঝাচ্ছে, তাহলে এর ডাইরেকশন কোসাইন হচ্ছে 2 -3 1। এবং এই সরলরেখাটা একটা নির্দিষ্ট বিন্দুগামী 4, -2, 3। তাহলে আমি দেখলাম এই যে সরলরেখাটা আমি পেয়েছি সেটা একটা বিন্দুগামী এবং এর ডাইরেকশন কোসাইনও আমি জানি। তাহলে এই সরলরেখাটার ইকুয়েশন আমি সরলরেখা চ্যাপ্টারের 1 নম্বর ফর্মুলা থেকে লিখতে পারবো। তাহলে লেখো the equation of the line through 4, -2, 3 and perpendicular to the plane perpendicular to the plane প্লেনটা কি ছিল? 2x - 3y plus z = 7 is কি হবে সরলরেখাটা বলো? x মাইনাস প্রথম বিন্দু 4 is equal to y মাইনাস দ্বিতীয় বিন্দু -2 মানে +2 is equal to z -3 by ডাইরেকশন কোসাইন তার মানে 2 -3 1। বোঝা গেল? তাহলে এই যে লম্বালম্বি যে সরলরেখাটা আছে তার সমীকরণ হচ্ছে এইটা। ইজ ইকুয়াল টু যদি আমি r ধরে নিই, r সে, তার মানে এখান থেকে x ইজ ইকুয়াল টু আমি কি পাচ্ছি 2r + 4, y ইজ ইকুয়াল টু কি পাচ্ছি -3r - 2, z ইকুয়াল টু কি পাচ্ছি r + 3। তার মানে এই সরলরেখাটার উপরে যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2r + 4, -3r - 2, r + 3। তাহলে লেখো hence any point on the line is কি হবে 2r + 4, -3r - 2, r + 3। বোঝা গেল? বোঝা গেল? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার বুঝতে পারছি। তাহলে বুঝলাম, হ্যাঁ বুঝেছি স্যার। তাহলে এই যে পয়েন্টটা আমি দেখলাম, এই পয়েন্টটা এই সরলরেখার উপর যে কোনো বিন্দুতে অবস্থিত, যে কোনো জায়গায় থাকতে পারে। আমি ধরে নিচ্ছি যে এই যে ইমেজটার কথা আমরা চিন্তা করেছি সেইটাই এই পয়েন্টটা, মানে ইমেজটাই হচ্ছে 2r + 4, -3r - 2, 2r + 3। তাহলে চিন্তা করে দেখো এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুটো পয়েন্টের যে মিডিল হবে সেই মিডিলটা নিশ্চয়ই এই প্লেনের উপরে থাকবে, তাই তো? কারণ এটার ইমেজ তো এটা। তাহলে এবার আমরা কি করব, এই দুটো পয়েন্টের মধ্যবিন্দু বার করব, বার করে সেটা এই প্লেনের উপর বসিয়ে দেব। তাহলে লেখো
the midpoint এটা একটা নাম দিয়ে দাও তাহলে সুবিধা হবে, এ বি নাম দিয়ে দাও। তাহলে লেখো the midpoint of A and B is, দুটো বিন্দুর মধ্যবিন্দু বার করার সূত্র তুমি জানো, এটা ছিল 4 - 2 3। তাহলে কি হবে, এইটা প্লাস এইটা বাই 2 মানে 2r প্লাস 4 প্লাস 4/2 কমা কি হবে -3r -2 প্লাস -2/2 কমা 2r প্লাস 3 প্লাস 3/2। তার মানে এটাকে যদি একটু সিম্পলিফাই করো তাহলে এটা কি আসছে, প্রথমটা আসছে r প্লাস 4, তারপরেরটা কি আসছে -3r -4/2, তারপরেরটা কি আসছে ও একটুখানি ভুল হয়ে গেছে মনে হচ্ছে গো, তাহলে তো 2r হবে নি, তো r+3 হবে। আর হবে, হ্যাঁ আর হবে, আর হবে, আর হবে। তাহলে এটা হচ্ছে r+6/2। ওকে, তাহলে এই যে মধ্যবিন্দুটা আমরা পেলাম, এই মধ্যবিন্দুটা এই প্লেনের উপর অবস্থিত। তাহলে লেখো this point lies on the plane, then তাহলে এই প্লেনের উপর যদি লাই করে তাহলে কি হবে 2 ইন্টু এক্স, এক্স মানে হচ্ছে r প্লাস 4 -3 ইন্টু ওয়াই, ওয়াই মানে হচ্ছে -3r -4/2 প্লাস জেড, জেড মানে হচ্ছে r প্লাস 6/2 ইজ ইকুয়াল টু 7। এখান থেকে তুমি খুব সহজেই r এর মানটা বার করতে পারবে। কত হবে r এর মান, কত হচ্ছে r এর মানটা -10/7, তাই তো? তাহলে এই r এর মান তুমি এই জায়গাটায় বসিয়ে দাও, তাহলেই এর ইমেজটা পেয়ে যাবে। তাহলে লেখো therefore the image is, কত হবে বলো r এর মান ওখানে বসিয়ে চেক করবে, এটা হচ্ছে তোমার 8/7, 16/7, 11/7। ঠিক আছে, এটা চেক করবে এটা আসছে কিনা। তাহলে অঙ্কটা বোঝা গেল কি? বোঝা গেল? আর আর এর মানটা স্যার কোথায় বসিয়েছেন? আর এর মানটা এই যে এইখানে বসাতে হবে, এইখানে বি বিন্দুতে। স্যার -27/14 হচ্ছে না? না, আর এর মানটা -10/7ই হবে। 10/7ই হবে। ভালো করে একবার চেক করো।
কি বোঝা গেল অঙ্কটা নাকি? অনুভব হ্যাঁ স্যার, বোঝা গেছে? হ্যাঁ স্যার। পরিমল হ্যাঁ স্যার, বুঝতে পারছি। হুম, ঠিক আছে। তাহলে আরো একদিন আমি আরো কিছু অঙ্ক করাবো স্টেট লাইনে, ঠিক আছে? ফর্মুলা আর নতুন কিছু নেই, এই কটা ফর্মুলার উপরেই কাজ হবে। প্রবলেম আরো কয়েকটা আমি করাবো নেক্সট দিন, ঠিক আছে? তারপরে নোটসটা দেবো। আজকে কোনো নোটস দেবো না, চ্যাপ্টারের আরো কিছু অঙ্ক করাবো, তারপরে আমি নোটসটা দেবো। ওকে, নোটস গুলো তোমরা ফলো করছো তো নাকি? করছি স্যার, কিন্তু বাট প্র্যাকটিস করতে পারছি না। ও, প্র্যাকটিসটা তো করতেই হবে, নাহলে হবে না। মেনি একটা টাইমস এক্সাম প্র্যাকটিস দেওয়া করতে হবে না হবে। স্যার? একটা চ্যাপ্টার মধ্যে স্যার এক্সাম দেওয়া হবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, এক্সাম তো নেওয়া হবেই, এক্সাম তো নেওয়া হবেই। এই চ্যাপ্টারটা শেষ হলেই এবং এক্সাম নেওয়া হবে। মিডিলে স্যার ওই কিছুদিন টাইম দিলে প্র্যাকটিস করা যাবে। হুম, মান্থলি একটা করে টেস্ট হয় আমাদের, মানে এক মাসে যেটুকু পড়াই তার উপর একটা করে টেস্ট নেওয়া হয়, ঠিক আছে? মোটামুটি তোমাদের এই সেপ্টেম্বরের মধ্যেই আরেকটা ক্লাস নেব, তার মধ্যে আমি এই স্টেট লাইনটা হয়ে যাবে। দিয়ে স্টেট লাইন, প্লেন আর ওই ট্রান্সফরমেশন আর রোটেশন, এই তিনটে চ্যাপ্টারের উপর একটা টেস্ট নেওয়া হবে, লাইভ টেস্ট হবে অনলাইন। ওকে স্যার, তাহলে ঠিকই আছে স্যার। আমি এখানে কোশ্চেনটা প্রেজেন্ট করব, তোমরা অ্যান্সার করবে, করে করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে। ব্যাপারটা হচ্ছে কোশ্চেনটা বুঝতে পারছি, কিন্তু ভাষাগত অনেক সমস্যা হচ্ছে। না, ভাষাগত সমস্যা প্রথম প্রথম হবে, সবারই হবে, আমারও হয়েছে, তোমারও হবে, কোনো অসুবিধা নেই। মোটামুটি 1-2 মাস এর সঙ্গে থাকলেই ঠিক হয়ে যাবে, আর কোনো সমস্যা হবে না। ওকে। আর স্যার, আগের দিনে যে স্টাডি মেটেরিয়ালটা দেওয়া হয়েছিল, ওর হুম, লাস্টের দিকে যে 3-4টে ম্যাথ তো বিশাল লং লং, ওগুলা কি করতে হবে? ওইগুলো যদি পারো তাহলে করবে, হ্যাঁ। এবার পুরোটাই আমি দিয়ে দিয়েছি, এবার যার যতটুকু সম্ভব হবে সে ততটুকু কভার করবে। ওকে স্যার। ঠিক আছে, তাহলে আবার নেক্সট ক্লাস হচ্ছে আমাদের মঙ্গলবার, তাই নাকি? মঙ্গলবার, হ্যাঁ স্যার। ঠিক আছে। তাহলে এই পর্যন্ত করবে, আজকে কোনো নোটস দেবো না, মঙ্গলবারে ক্লাসটা করানোর পর স্টেট লাইনের নোটসটা আমি দেবো। ওকে। স্যার বলছি, একটা ক্লাস কি ডাউট সেশন ক্লাস হতে পারে? ডাউট সেশন ক্লাসের আলাদা করে প্রয়োজন নেই তো, আমি তো এখনই তোমাদের ডাউট গুলো সবই ক্লিয়ার করে দিচ্ছি, তাই না? ওই যেগুলা স্টাডি মেটেরিয়াল দিয়েছেন, ওগুলা হয়তো হ্যাঁ দু হ্যাঁ একটা অঙ্ক মানে বুঝতে পারছি, কিছু কিছু একটা অঙ্ক মানে কোশ্চেনটা, কিছু একটা কোশ্চেন বুঝতে পারছি না, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে। হ্যাঁ, তোমাদের তাহলে মানে ডাউট হলে আমাকে সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপে বলবে যে আমাদের এই নোটস এগুলো ডাউট হচ্ছে, তাহলে আমি একটা ডাউট সেশন ক্লাস করে তোমাদের ডাউট গুলো ক্লিয়ার করে দেবো, নোটসের যে ডাউট, সেটা আচ্ছা, আমাকে না ঠিক বললে আছে। আমি কিছু বুঝতে পারবো না। ঠিক আছে স্যার, তোমরা তো মানে কিছু ম্যাথ তোমরা বুঝতে তো পারছি, কিন্তু কিছু দু একটা কোশ্চেন হচ্ছে, কোশ্চেনটার মিনিংটা বুঝতে পারছি না। তোমরা তো কিছু বলোই না, আমি এতবার জিজ্ঞেস করি তারপরেও কোনো উত্তর দাও না, তাহলে কি করে হবে? তো তাহলে স্যার আমি এরপর থেকে গ্রুপে বলে দেবো স্যার যে এই ম্যাথটা পারিনি হুম স্যার, একটু বলে বুঝিয়ে দিন যে কি হবে। যার যা সমস্যা, গ্রুপটা তো ওই জন্যই, যার যা সমস্যা আছে বলবে, আমি যতদূর পারবো স্যার সলভ ওই করে তাহলে কি দেবো ওই তোমাদের। পেড পেড গ্রুপটাই কি আমাদের এখন আসল? হ্যাঁ, পেড গ্রুপটাই তো আসল। ঠিক আছে স্যার। ঠিক আছে, ঠিক আছে, রাখলাম তাহলে। ইয়েস স্যার, গুড নাইট।